হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ফিজিক্স ভার্স। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব সিইউ এর 2024 সালের যে আন্ডার গ্র্যাজুয়েট বিএসসি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের যে ম্যাথ ফিজিক্স এবং ক্লাসিক্যাল মেকানিক্সের যে কোশ্চেনটা ছিল। এটার পেপার কোডটা হচ্ছে ডিএসসিসি 1। তো এইটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা শুরুটা করেছি গ্রুপ এ থেকে। দেখো ফার্স্ট কোশ্চেনটা দিচ্ছে যে জেড ইকুয়াল টু যদি এটা হয় সো দ্যাট এক্স ডেল জেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড ডেল ওয়াই ইকুয়াল টু 1। দেখো তাহলে এখানে আমাদেরকে যেটা করতে হবে ডেল জেড বাই ডেল এক্সটা হচ্ছে এক্স জেডের জেডের পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। ডেল জেড বাই ডেল এক্স তুমি যদি করো এই ফাংশনটার উপরে, তাহলে লগের রুল অনুযায়ী আমরা প্রথমে পাবো 1 বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অ্যান্ড দেন তোমার হবে ডেল ডেল এক্স অফ রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা করলে কী আসবে? এটা করলে চলে আসছে দেখো 1 ডিভাইডেড বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অ্যান্ড ডেল ডেল এক্স করলে একটা প্রথমে 1/2 রুট চলে আসবে, 1/2 রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং ভেতরে আমার থাকবে 2x। তাহলে এটা আমার চলে আসছে এক্স ডিভাইডেড বাই রুট আন্ডার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এক্স টাইমস ডেল জেড বাই ডেল এক্স আমার কত আসছে? এটা আসবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সেমভাবে আমরা যদি ওয়াই টাইমস ডেল জেড বাই ডেল ওয়াই করি তাহলে সেটা আমার চলে আসবে ওয়াই স্কোয়ার। ঠিক এইভাবে আমি যদি করি তাহলে এটা ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চলে আসবে। তাহলে দেখো আমি যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের 1 চলে আসছে। তাহলে এক্স ডেল জেড বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড বাই ডেল ওয়াই, তো সেটা আমার চলে আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এটা আমার চলে আসছে 1। তাহলে এটা আমাদের প্রুভড হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো দিয়েছে যে শো দ্যাট, এইটাকে এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল প্রুভ করতে দিয়েছে। দেখো তো এইটাকে আমাকে এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল প্রুভ করতে দেওয়া হয়েছে। তাহলে অঙ্কটাকে আমরা কীভাবে করতে পারি? দেখো এইটাকে আমাকে প্রুভ করতে বলা হয়েছে যে দিস ইজ অ্যান এক্স্যাক্ট এটা একটা এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল নয়, ওইটা প্রুভ করতে বলা হয়েছে। ফাইন্ড আউট এ সুইটেবল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সো দ্যাট দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন মে বিকামস অ্যান এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল। তাহলে দেখো আমরা এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল বলতে আমরা কী জানি যে ডিএফ যদি তুমি এইভাবে লিখতে পারো, অর্থাৎ এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই, এবং তারপরে যদি তোমার ডেল এম বাই ডেল ওয়াই যদি তোমার নট ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স হয়, তাহলে সেটা কিন্তু আমাদের এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল হবে না। এখানে এমটা কত? এখানে এমটা হচ্ছে এই পুরো জিনিসটা হচ্ছে এম, সেই এমটা কত? ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এখানে তুমি যদি ডেল এম বাই ডেল ওয়াই করো তাহলে ডেল এম বাই ডেল ওয়াই করলে কত আসছে? এখানে আসছে 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। আর এনটা কত? এনটা হচ্ছে আমাদের এক্স ইন্টু এক্স প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে ডেল এন বাই ডেল এক্স করলে কী আসছে? এটা করলে আসছে 2x প্লাস 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডেল এম বাই ডেল ওয়াইটা ডেল এন বাই ডেল এক্স নয়, ডেল এম বাই ডেল ওয়াইটা ইজ নট ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের একটা এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল নয়। সো ইট ইজ নট অ্যান এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা নেক্সট বলছে যে ফাইন্ড আউট দ্য সুইটেবল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সো দ্যাট দ্য ডিফারেন্সিয়াল বিকামস অ্যান এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল। তাহলে এটা করার জন্য আমরা যেটা করতে হবে, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা কাজ করতে পারো যে সেটা হচ্ছে ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্স করো। ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্স তুমি যদি করো তাহলে সেটা আসছে 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1। তাহলে এটা কত আসছে? তাহলে এটা চলে আসছে মাইনাস অফ এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স। তো এটা মানেটা হচ্ছে নাথিং বাট মাইনাস অফ, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মানে এক্স ইন্টু এক্স প্লাস 1। ওকে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স
হ্যাঁ, তাহলে দেখো আমরা যদি এবার এটাকে যদি এন দিয়ে ভাগ করে দিই, অর্থাৎ আমরা যদি করি এই জিনিস, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তাহলে আমাদের কী আসবে, এটা আমাদের চলে আসবে ডেল এম বাই ডেল ওয়াই মাইনাস ডেল এন বাই ডেল এক্স ডিভাইডেড বাই এন। এনটা কত, এনটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস এক্স। হ্যাঁ, তাহলে তো আমাদের ম্যাচ করেই যাচ্ছে। তাহলে এটা করলে কত আসছে, এটা করলে আসছে মাইনাস অফ এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এনটা হচ্ছে শুধু এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে সরি, এটা আমাদের অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার এই পুরো জিনিসটা হবে। ওকে, এটা ইন্টু ডিএক্স হবে। তাহলে এটা আমাদের চলে আসবে ই টু দি পাওয়ার এই পুরো জিনিসটা, তাহলে এটা চলে আসছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা, যার দ্বারা কিনা আমাদের ইকুয়েশনটা এক্স্যাক্ট ডিফারেন্সিয়ালে হয়ে যাবে। ওকে, আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটাতে বলছে আমরা সি এর দাগের অঙ্কটাকে আমরা পরে দেখবো, এটা একটু মানে একটু ঝামেলার আছে। আচ্ছা দেখো, এইটা করে যাক। দেখো এই অঙ্কটা বলছে, এই অঙ্কটাতে কি বলা হচ্ছে, এই অঙ্কটাতে বলা হচ্ছে যে সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্স ডবল প্রাইম টি মাইনাস এক্স টি ইকুয়াল টু 0 at the boundary condition x of 0 equal to 1 and x equal to infinity equal to 1, x equal to infinity equal to 0। দেখো এখানে তাহলে x ডবল প্রাইম মানে আমাদের যে অক্সিলারি ইকুয়েশনটা হবে, তুমি যদি x অফ টি সমান যদি পুট করে দাও সাম ক্যাপিটাল এ ই টু দি পাওয়ার এম টি, তাহলে এর করেসপন্ডিং আমাদের যে অক্সিলারি ইকুয়েশনটা আসবে, তাহলে অক্সিলিয়ারি ইকুয়েশন অফ এক্স ডবল প্রাইম টি মাইনাস এক্স অফ টি সমান 0, ওটা চলে আসবে এম স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, অর ইন আদার ওয়ার্ডস এম ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে আমার এক্সের সলিউশনটা কী হবে, তাহলে এক্স অফ টি এর যে সলিউশনটা আমাদের হবে সেটা আমাদের হবে c1 ই টু দি পাওয়ার টি প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস টি। এবার এখান থেকে বাউন্ডারি কন্ডিশনটাকে বসিয়ে c1 এবং c2 ভ্যালুটাকে বের করতে হবে। এক্স অফ জিরোটা হচ্ছে 1, তাহলে এক্স অফ জিরো কত আসবে, এক্স অফ জিরোটা আমার হবে 1, মানে c1 প্লাস c2 এটা আমাদের হবে 1। অ্যান্ড এক্স অ্যাট ইনফিনিটি বসালে দেখো তোমার c2 এক্সপোনেনশিয়াল মাইনাস ইনফিনিটি হচ্ছে 0, তাহলে এখানে কী থাকছে দেখো, তাহলে এখানে আমাদের শুধু থাকছে c1টা আমাদের হয়ে যাচ্ছে 0, তাহলে c1টা আমাদের হয়ে যাচ্ছে 0। তাহলে c1 যদি 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা c2 তাহলে ভ্যালু কী পাচ্ছি, c2 ভ্যালু আমি পাচ্ছি 1। তাহলে অনলি c2 আমার এক্সিস্ট করছে, c1টা 0 হয়ে যাচ্ছে, তাহলে এক্স অফ টি এর যে সলিউশনটা আমি পাবো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ই টু দি পাওয়ার মাইনাস টি। ওকে, আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা আমরা করব। দেখো একটা লাপ্লাসিয়ানের ভ্যালু বের করতে বলেছে, এটা খুব সহজ অঙ্ক। দেখো এই অঙ্কটা কীভাবে করতে পারি, তো এই অঙ্কটাতে বলছে এফ হচ্ছে একটা ভেক্টর, তো তার লাপ্লাসিয়ানটাকে বের করতে বলা হয়েছে। তো এটা তোমরা খুব সহজেই মানে করতে পারবে। এফটা আমাকে দেওয়া আছে, লাপ্লাসিয়ান অফ এফ বলেছে। লাপ্লাসিয়ান অফ এফ মানে লাপ্লাসিয়ান অপারেটরটা কেমন দেখতে, সেটা আমাদের হবে ডেল স্কোয়ার ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার। লাপ্লাসিয়ানটা কিন্তু একটা স্কেলার অপারেটর, প্লাস ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার। এইটা তোমার অপারেট করবে কার উপরে না, জেড স্কোয়ার আই ক্যাপ প্লাস এক্স ওয়াই জে ক্যাপ প্লাস এক্স স্কোয়ার কে ক্যাপ। ওকে, আচ্ছা তাহলে এটা করলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, লাপ্লাসিয়ান অফ এফ জিজ্ঞেস করেছো, ঠিক আছে। বা তুমি চাইলে এইভাবেও করতে পারো, তোমার যদি মনে হয় যে না স্যার আমি এইভাবে করবো না, তো এটা মানে তোমার হচ্ছে ডেল ডট ডেল এফ। তাহলে প্রথমে তুমি একটা মানে ডেল অফ এফটাকে তুমি বের করে নিতে পারো। তাহলে ডেল অফ এফ তাহলে কী হবে, ডেল অফ এফ আমাদের দাঁড়াবে দেখো আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ। এটা কোশ্চেনটা ভুল দেয় নাকি,
লাপ্লাসিয়ান তো স্কেলারের হয় গো, এখানে এফ তো ভেক্টর দেওয়া আছে। লাপ্লাসিয়ান তো স্কেলারের হয়, তাহলে এফটা কী করে তাহলে বেরোবে? গ্র্যাড স্কোয়ার ফাই হয় না, মানে একটা স্কেলার কোয়ান্টিটি হয়। কোশ্চেনটা মনে হচ্ছে ভুল দেওয়া আছে, এটা গ্র্যাড স্কোয়ার এফটা না, এটা তো হওয়ার কথা নয়। তাহলে জে ক্যাপ অ্যান্সারটা আলটিমেটলি জিরো আসবে। জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড, তাহলে সেটা আবার এফটাকে তোমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জেড স্কোয়ার আই ক্যাপ প্লাস এক্স ওয়াই। কোশ্চেনে এমনিতে তোমার ভুল দেওয়া আছে প্লাস এক্স স্কোয়ার কে ক্যাপ, তো এটা তো হওয়ার কথা নয়, কারণ আমরা জানি যে এফ মাস্ট বি একটা হতে হবে স্কেলার কোয়ান্টিটি, বাট এখানে কিন্তু স্কেলার দেওয়া নেই, তাই না? তো এইটা কিন্তু আলটিমেটলি কোনো অ্যান্সার। সো কোশ্চেন ইজ রং, বুঝছো? দিস কোশ্চেন ইজ রং। এটা মনে হচ্ছে আইদার কিছু অন্য কিছু দিতে গিয়েছিল বা সামথিং, সামহাউ কোশ্চেন ইজ রং। ওকে, এই কোশ্চেনটা ঠিক নেই কিন্তু, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট দেখো। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখো কি বলছে। ফাইন্ড দ্য ফ্লাক্স অফ দ্য ভেক্টর ওভার এ স্ফিয়ার অফ দ্য রেডিয়াস এ সেন্টার্ড অ্যাট দ্য অরিজিন। সেন্টার্ড অ্যাট দ্য অরিজিন। তো এই কোশ্চেনটাতে কি বলা হচ্ছে, এই কোশ্চেনটা ফাইন্ড দ্য ফ্লাক্স। ফ্লাক্স মানে কি? ফ্লাক্স মানেটা হচ্ছে ওটার সারফেস ইন্টিগ্রাল, তাই তো? ফাইন্ড আউট দ্য ফ্লাক্স অফ দ্য ভেক্টর এফ ইকুয়াল টু জেড কে ক্যাপ ওভার এ স্ফিয়ার অফ রেডিয়াস এটা। দেখো তাহলে এফ ইকুয়াল টু আমার এখানে দেওয়া আছে জেড কে ক্যাপ, ঠিক আছে? তাহলে ফ্লাক্স মানে কি? ফ্লাক্স মানে ফাই ইজ দ্য ফ্লাক্স, ইট ইজ নাথিং বাট এফ ডট এন ক্যাপ অ্যান্ড ডিএস। এবার দেখো এফ ডট এন ক্যাপটা তো আমরা জানি, এন ক্যাপটা তো হচ্ছে আমাদের আর ক্যাপ বরাবর হয় স্ফিয়ারের জন্য, ঠিক আছে? স্ফিয়ারের জন্য আমাদের হয় এটা আর ক্যাপ বরাবর, অর্থাৎ রেডিয়াস বরাবর। তাহলে কে ক্যাপের সাথে আর ক্যাপে যদি ডট প্রোডাক্ট করো তাহলে কী আসে? আমরা জানি যে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে আমরা এইভাবে লিখতে পারি, এক্স ইকুয়াল টু আর সাইন থিটা কস ফাই, ওয়াইটা হচ্ছে আর সাইন থিটা সাইন ফাই, অ্যান্ড জেডটা হচ্ছে আর কস থিটা। তো তুমি যদি এখান থেকে এখানে দেখো জেডটা হচ্ছে আর কস থিটা, এবং এখানে আসবে কে ক্যাপ ডট এন ক্যাপটা হচ্ছে আর ক্যাপ অ্যান্ড দেন ডিএস। তাহলে কে এর সাথে আর ক্যাপে ডট প্রোডাক্ট তুমি যদি করো তাহলে কী আসবে? কস থিটা আসবে। তাহলে কে ক্যাপ ডট আর ক্যাপ আমি যদি এখানে করি, কে ক্যাপ ডট আর ক্যাপ করলে আসবে কস থিটা, ঠিক আছে? তাহলে কী আসবে? আর কস স্কোয়ার থিটা, আর ডিএস কত? স্ফিয়ারের জন্য ডিএস আমাদের হয়ে থাকে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা অ্যান্ড ডি ফাই। তাহলে ওভারঅল জিনিসটা আমার চলে আসছে, আর কিউবটা বাইরে বেরিয়ে আসছে। আর কিউবটা হচ্ছে এ কিউব, কারণ রেডিয়াস দেওয়া আছে এ কিউব। তাহলে এ কিউব, এবার দেখো 0 থেকে পাই, এখানে আসছে কস স্কোয়ার থিটা অ্যান্ড দেন সাইন থিটা অ্যান্ড দেন ডি থিটা, আর 0 থেকে 2 পাই এটা আসবে ডি ফাই। তাহলে কস স্কোয়ার থিটা সাইন থিটা ডি থিটা, এটার ইন্টিগ্রালটা কী আসবে? দেখো এটা আসছে এ কিউব। কস থিটাকে তুমি যদি জেড পুট করো, কস থিটাকে জেড পুট করলে এটা কি আসছে? দেখো মাইনাস অফ জেড স্কোয়ার ডি জেড, এটা আসবে 1 থেকে -1, অ্যান্ড ডি ফাইয়ের জন্য একটা 2 পাই চলে আসবে। তাহলে আমরা পরের লাইনে গিয়ে 2 পাই এ কিউব করে দেবো, এবং লিমিটটাকে আমি -1 থেকে +1 জেড স্কোয়ার ডি জেড রাখবো। জেড স্কোয়ার ডি জেড করলে কী আসবে? জেড কিউব বাই 3 আসবে। তাহলে 2 পাই এ কিউব বাই 3, আর জেড কিউবের লিমিটটা বসে যাবে -1 থেকে +1 মধ্যে। তাহলে ওভারঅল অ্যান্সার তাহলে চলে আসবে 2 পাই এ কিউব বাই 3, এখানে আর একটা 2 আসবে। তাহলে অ্যান্সারটা আমাদের হবে 4/3 পাই এ কিউব, অর্থাৎ স্ফিয়ারের যে ভলিউমটা। ওকে, 4/3 পাই এ কিউব। ওকে, জেড কি ক্যাপ তো? আচ্ছা, ঠিক আছে, চলে এসো আমাদের নেক্সট অঙ্কটাতে। নেক্সট অঙ্কটাতে বলা হচ্ছে, আচ্ছা
নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা আমরা যেটা করবো সেটা হচ্ছে এইটা, ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ গ্রেডিয়েন্ট ইন আ সিলিন্ড্রিক্যাল সিস্টেম। দেখো, তো সিলিন্ড্রিক্যাল সিস্টেমের জন্য আমরা ডেল্টাটাকে আমরা কীভাবে লিখতে পারি, বা গ্রেডিয়েন্টকে আমরা কীভাবে লিখতে পারি। দেখো, তাহলে গ্রেডিয়েন্ট অফ সাম, আমি যদি বলি যে গ্রেডিয়েন্ট, তো গ্রেডিয়েন্ট অফ ফাই আমাদের অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে গ্রেডিয়েন্ট অফ ফাইকে আমরা লিখতে পারি 1/h1 del phi by del u1 and then u1 cap plus 1/h2 and then del phi by del u2 and then e2 cap and 1/h3 del phi by del u3 into e3 cap। এটা আমাদের হয়। এখন h1 h2 h3 গুলো হচ্ছে স্কেল ফ্যাক্টর। এখন সিলিন্ড্রিক্যাল সিস্টেমের জন্য h1টা আমাদের হয়ে থাকে 1, h2 আমাদের হয়ে থাকে রো। মনে রাখতে হবে যে সিলিন্ড্রিক্যাল সিস্টেমটা হচ্ছে তোমার রো অ্যান্ড দেন ফাই অ্যান্ড দেন জেড, আর h3টা হচ্ছে 1। তাহলে আমি যদি বসিয়ে দিই তাহলে গ্রেডিয়েন্ট আমার তাহলে কী আসবে, ফাইটাকে তুমি বাদ দিতে পারো। তা প্রথমটা আসবে আমাদের ডেল অফ u1 মানে ডেল অফ রো u1 ক্যাপটা হচ্ছে রো ক্যাপ, h2টা হচ্ছে 1/রো অ্যান্ড দেন চলে আসবে ডেল অফ ফাই অ্যান্ড দেন ফাই ক্যাপ, h3টা হচ্ছে আবার 1, এটা আসবে ডেল অফ জেড ইন্টু জেড ক্যাপ। এটাই হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট ইন দ্য সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট কোশ্চেনটাতে বলা হচ্ছে যে সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, এইটাকে সলভ করতে বলেছে। তো এটা সলভ করার জন্য আমরা জানি যে যেহেতু তোমার ডান দিকটা এক্সিস্ট করছে, তাহলে তোমার এটার মানে কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল বোথ থাকবে। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য আমাকে এই পার্টটা করতে হবে 0। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য আমি যেটা করব y ডবল প্রাইম মাইনাস 5y প্রাইম প্লাস 6y, এটা হবে 0। তাহলে এর করেসপন্ডিং যে অক্সিলারি ইকুয়েশনটা আসবে সেটা হবে m স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়াল টু 0, অর এটা চলে আসবে m মাইনাস 2 ইন্টু m মাইনাস 3 সমান হবে 0। তাহলে এর কমপ্লিমেন্টারি ফাংশনটা, এই যে সলিউশনটা আমার যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে a e টু দি পাওয়ার 2x প্লাস b e টু দি পাওয়ার 3x। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটা আমার তাহলে বেরিয়ে গেল। পার্টিকুলার ইন্টিগ্রালের জন্য আমরা বাঁ দিকটাকে তাহলে ডিফারেন্সিয়াল ফর্মে লিখতে পারি, হুইচ ইজ ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6, যেখানে ডিটা হচ্ছে তোমার ddx অপারেটর এবং ডি স্কোয়ারটাকে আমরা লিখতে পারি ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার অপারেটর। ঠিক আছে, তাহলে ইকুয়েশনের বাঁ দিকটা আমার চলে আসছে ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6 অপারেটিং অন y, সো দ্যাট ইজ ইকুয়াল টু 2 cos x। তাহলে এখান থেকে আমার তাহলে y যেটা চলে আসবে সেটা হবে 2 টাইমস 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6 অপারেটিং অন cos x। এখন দেখো, cos অফ ax থাকলে আমরা জানি মানে মানে মাইনাস a স্কোয়ার হয়ে যায়। তাহলে এখানে চলে আসবে 2 টাইমস ডি স্কোয়ারটা রিপ্লেস হবে মাইনাস a স্কোয়ার দিয়ে, a কত 1, তো এখানে থাকছে -1 মাইনাস 5d প্লাস 6, তাহলে এটা চলে আসছে 2 ডিভাইডেড বাই মাইনাস 5d প্লাস 5, মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে -2/5 এখানে অপারেট করবে cos x এর উপরে। ওকে, -5 নিলে 1/d মাইনাস 1 অপারেট করবে cos x এর উপরে। তাহলে ওপর নিচে আমরা d প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, সো দ্যাট উইল বি -2/5, ওপরে থাকবে d প্লাস 1 অ্যান্ড দেন cos x, আর নিচে আমার থাকবে d স্কোয়ার মাইনাস 1, ডি স্কোয়ারটা আবার হবে তো -1, তাহলে -2 হয়ে যাচ্ছে, -2 ক্যান্সেল আউট, তাহলে কী থাকছে 1/5। এই ডি স্কোয়ারটা তো হচ্ছে -1, তো আমরা কি জানি, আমরা জানি 1/f অফ ডি স্কোয়ার যদি কোসাইন এক্স এর উপরে অপারেট করে তাহলে কী হয়, এটা আমার চলে আসে 1/f অফ মাইনাস a স্কোয়ার অ্যান্ড দেন কোসাইন অফ ax, তাহলে চলে আসছে 1/5 অ্যান্ড ডি অফ cos x চলে আসবে মাইনাস সাইন এক্স প্লাস cos x। ঠিক আছে, তো এবার লাস্ট লাইনে গিয়ে জাস্ট তোমরা যেটা করবে
এইটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে আমাদের যে ফাইনাল সলিউশনটা সেটা আমাদের হবে এই দুটোর লিনিয়ার কম্বিনেশন, অর্থাৎ এ টু দি পাওয়ার 2x এ ই টু দি পাওয়ার 2x প্লাস বি ই টু দি পাওয়ার 3x, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশনটা, এবং পার্টিকুলার ইন্টিগ্রালটা হচ্ছে 1/5 কোসাইন এক্স মাইনাস সাইন এক্স। তো এটা হচ্ছে ফাইনাল যে অ্যান্সারটা। ওকে, আচ্ছা ঠিক আছে। নেক্সট অঙ্কটা বলছে যে ফাইন্ড দ্য ইন্টিগ্রাল অফ দ্য ভেক্টর, লাইন ইন্টিগ্রালটা জিজ্ঞেস করেছে, অ্যালং দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য পয়েন্ট এত এত এত। আচ্ছা, তো এইটা করার জন্য দেখো, তো এইটা আমরা পাশে সলভ করে দিচ্ছি, জায়গাটা বাঁচবে। তো ফাইন্ড দ্য লাইন ইন্টিগ্রাল অফ দ্য ভেক্টর, এটা বলছে অ্যালং দ্য স্ট্রেট লাইন জয়নিং 0 0 0 থেকে 2 3 4। ওকে, 0 0 0 থেকে 2 3 4তে আমার জয়েন করছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এফ ডট, তুমি ডিএলটা ভাবতে পারো, ডিএলটা হচ্ছে একটা ছোট্ট লাইন এলিমেন্ট হুইচ ইজ ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ। তাহলে এফ ডট ডিএল করলে কী আসবে? এফ ডট ডিএল করলে চলে আসবে এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, অ্যান্ড এখানে আসবে এক্স জেড মাইনাস ওয়াই টাইমস ডিজেড, এটা আসবে। এক্সটা তো বুঝতে পারছো, এক্স তো ভ্যারি করছে তোমার 0 থেকে 2 অবধি। তাহলে তুমি যদি এখানে এফ ডট ডিএল করো, এফ ডট ডিএলের আমারটা চলে আসবে, দেখো এক্সটা ভ্যারি করছে 0 থেকে 2 অবধি, তাহলে এখানে স্ট্রেট ওয়েতে বসে যাচ্ছে। ওয়াইটা আমার ভ্যারি করছে 0 থেকে 3 অবধি, এখানেও কোনো সমস্যা নেই, 0 থেকে 3 অ্যান্ড দেন ওয়াই স্কোয়ার অ্যান্ড ডিওয়াই। সমস্যাটা হচ্ছে আমার এক্স জেড মাইনাস ওয়াই ডিজেডে, ঠিক আছে, এক্স জেড মাইনাস ওয়াই ডিজেডে। আচ্ছা, আর একটা হবে ওয়াই ডিজেডে। আচ্ছা, তো ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমাকে দেখতে হবে যে এটার কানেক্টিং যে মানে স্ট্রেট লাইনটা হয় তার ইকুয়েশনটা কেমন টাইপের হবে। তাহলে তার সঙ্গে আমার থাকবে এক্স জেড মাইনাস ওয়াই ইন্টু ডিজেড, এইটা থাকবে। তাহলে প্রথম ইন্টিগ্রালটা হচ্ছে এক্স কিউব বাই 3, মানে এটা হবে 2 কিউব বাই 3, মানে 8/3 হবে। এটা হবে ওয়াই টু দি পাওয়ার কিউব বাই 3, মানে এটা হবে 27 বাই ওয়াই কিউব বাই 3, মানে 27/3, মানে 9 চলে আসবে, এটা 9 হবে। এবং তার সঙ্গে আমাকে এই ইন্টিগ্রালটা আমাকে অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করতে হবে, এক্স জেড মাইনাস ওয়াই অ্যান্ড দেন ডিজেড। তাহলে এটা করার জন্য এই দুটো কানেক্টিং ইকুয়েশন কী হয়, এটা কানেক্টিং ইকুয়েশন আমাদের হবে, অর্থাৎ পয়েন্টগুলো আমার কাছে আছে 0 0 0 থেকে আমাকে দেওয়া হচ্ছে 2 3 4, 2 3 4। এর যে কানেক্টিং যে স্ট্রেট লাইন সেটা আমাদের হয়, দেখো এক্স মাইনাস 0 বাই 0 মাইনাস 2 ইকুয়াল টু ওয়াই মাইনাস 0 বাই 0 মাইনাস 3 ইকুয়াল টু জেড মাইনাস 0 বাই 0 মাইনাস 4, অর্থাৎ এক্স বাই 2 সমান ওয়াই বাই 3 সমান জেড বাই 4। এবার তুমি চাইলে এক্সকে লিখতে পারো, তাহলে এক্সকে তুমি লিখতে পারো জেড বাই 2, আর ওয়াইকে তুমি লিখতে পারো 3z বাই 4। তাহলে আমরা এই সাবস্টিটিউশনটা করে দিলাম, তাহলে অঙ্কটা সিম্পল হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে, তাহলে 8 × 3 + 9 ছিল, এবার এক্সের জায়গাতে আমি বসিয়ে দেবো জেড বাই 2, তাহলে জেড বাই 2 ইন্টু জেড, তাহলে কী আসবে জেড স্কোয়ার বাই 2, জেড স্কোয়ার বাই 2 মাইনাস, মানে 9-এর পর একটা প্লাস থাকবে, আর এখানে থাকবে ওয়াইটা হচ্ছে 3z বাই 4, 3z বাই 4। এবার তোমার এখানে ডিজেড হয়ে যাবে। এবার তোমার লিমিটটা চেঞ্জ করবে 0 থেকে 4 অবধি, লিমিটটা আমার চেঞ্জ করবে 0 থেকে 4 অবধি। তো এটা চলে আসছে 8/3 প্লাস 9 প্লাস হাফ জেড কিউব বাই 3, মানে একটা চলে আসবে 64/3 মাইনাস 3/4 জেড স্কোয়ার বাই 2, মানে ইন্টু হাফ, আর জেড স্কোয়ারটা হচ্ছে আমার 16। তাহলে এইটা আমাদের অ্যান্সারটা আসবে। তাহলে এটা সলভ করতে হবে, সলভ করে দেখো চলে আসছে 8 × 3 প্লাস 9, এখানে আসছে 32 × 3, আর এখানে আসছে আমার 4 × 8, 8 × 3 × 6। ওকে, তো এটা চলে আসছে 40/3, 40/3 + 3, তো এটা চলে আসবে 3, 49/3 হচ্ছে আমাদের অ্যান্সার, 49/3 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ওকে, আই হোপ অঙ্কটা বুঝতে পারবে। তাহলে আমাদের এই অঙ্কটা তাহলে আমাদের হয়ে গেল।
আচ্ছা, এবার আমরা চলে আসছি শর্ট কোশ্চেনগুলোর দিকে। শর্ট কোশ্চেনগুলোতে তোমাকে দেখো, প্রথম যেটা আমি করব সেটা সবকটা অঙ্ক এই একটা ভিডিওর মধ্যে হবে না, কারণ তারা অনেকটা বড় হয়ে যাবে। আমরা যেগুলো তোমার ইন্টারেস্টিং প্রবলেম বলে মনে হচ্ছে আমি সেগুলোই মানে করছি। তো এবার দেখো এই অঙ্কটাতে বলা হচ্ছে যে ইভালুয়েট দ্য ইন্টিগ্রাল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই বাই ট্রান্সফর্মিং প্লেন পোলার কোঅর্ডিনেট অর আদারওয়াইজ হোয়ার এস ইজ দ্য রিজিয়ন ইন দ্য এক্স ওয়াই প্লেন বাউন্ডেড বাই। তাহলে দেখো এইটা একটা সার্কেল বলে দেওয়া আছে, তাহলে এই সার্কেলটা তোমার রেডিয়াসটা হচ্ছে 2, এইটার রেডিয়াসটা হচ্ছে আমার 2, আর এইটার রেডিয়াসটা হচ্ছে আমার 3। তাহলে আমাদের আর এর লিমিটটা চেঞ্জ করবে 2 থেকে 3 অবধি। এবার পোলার কোঅর্ডিনেটে আমি জানি যে এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি আর কস থিটা, ওয়াইকে আমি লিখতে পারি আর সাইন থিটা, আর ছোট্ট একটা এরিয়া এলিমেন্ট ডিএক্স ডিওয়াইকে আমরা লিখতে পারি আর ডিআর ডি থিটা। তাহলে এখানে আমাদের চলে আসবে ডবল ইন্টিগ্রেশন, আরটা আমার চেঞ্জ করবে 2 থেকে 3 অবধি, এবং থিটা আমার চেঞ্জ করবে 0 থেকে 2 পাই অবধি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা তার স্কোয়ার আসবে আর, এখানে আর ইন্টু আর ডিআর ডি থিটা চলে আসবে আর স্কোয়ার ডিআর ডি থিটা। ডি থিটার জন্য একটা 2 পাই বাইরে চলে আসবে, আর আর স্কোয়ার ডিআর এর ইন্টিগ্রেশন চলে আসবে আর কিউব বাই 3, তাহলে 1/3 আর কিউব হয়ে যাবে। লিমিটটা বসে যাবে 2 থেকে 3 অবধি, 2 থেকে 3 অবধি। 2 থেকে 3 অবধি করলে মানে কী আসবে, 3 কিউব হচ্ছে 27, 2 কিউব হচ্ছে 8, তাহলে 19/38 পাই বাই 3। ওকে, এক্স ওয়াই প্লেনে আছে না, সরি এক্স ওয়াই প্লেনে তো তাহলে তো ভুল হয়ে গেল, আমরা তো এক্স ওয়াই প্লেনে আছি। এক্স ওয়াই প্লেনেতে তো তোমার 0 থেকে এটা মানে পাই হবে না, হ্যাঁ সরি এটা মিস্টেক হয়ে গেছে, এক্স ওয়াই প্লেন মানে 0 থেকে পাই হবে, 0 থেকে এটা পাই হবে, সরি। তো এটা হবে আমাদের 0 থেকে পাই, এইটা আমাদের হবে, বুঝতে পেরেছো, নট 2 পাই, এটা হবে পাই বাই 3, তাহলে এটা হবে আমাদের 19 পাই বাই 3। এটা আমাদের অ্যান্সারটা আমাদের হবে 19 পাই বাই 3, আর্ধেক হয়ে যাবে, সরি 19 পাই বাই 3 হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা ঠিক আছে। নেক্সট এই অঙ্কটা দেখা যাক, কনস্ট্রাক্ট আ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ দ্য ফর্ম ফর হুইচ দ্য সলিউশনস আর, এইটা। আচ্ছা এইটাকে তাহলে কীভাবে আমরা করতে পারি, construct a differential equation of the form y double prime x plus a y prime x plus by x equal to 0, where the indicative derivative with respect to x and x। আচ্ছা তাহলে দেখো আমাদের সলিউশনগুলো এখানে বলে দেওয়া আছে, তাহলে আমাদের সলিউশনটা হচ্ছে c1 e টু দি পাওয়ার, এইটার সলিউশনটা বলে দেওয়া আছে, মানে y অফ x আমাকে বলে দেওয়া আছে, y of x আমাকে বলে দেওয়া আছে, which is c1 e to the power 2x plus c2 e to the power minus 2x। ওকে, তাহলে এটা যদি আমরা y প্রাইম করি, y প্রাইম x যদি করি, তাহলে কি আসছে, এটা আসছে 2c1 e to the power 2x minus 2c2 e to the power minus 2x। আবার যদি y ডবল প্রাইম করো, এটা করলে চলে আসবে 4c1 e টু দি পাওয়ার 2x প্লাস 4c2 e টু দি পাওয়ার মাইনাস 2x। ওকে, অর আচ্ছা এইভাবে না করলেও চলবে। দেখো আমাদের তাহলে এখান থেকে আমি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যেটা সলিউশনগুলো হচ্ছে এমনি টাইপের, তাহলে আমাদের রুটসগুলো আমাদের ছিল, একটা ছিল m ইকুয়াল টু তোমার ছিল +2, একটা ছিল -2, m ইকুয়াল টু +2 একটা ছিল, আর -2 একটা ছিল আমাদের যে অক্সিলারি ইকুয়েশনের যে রুটসগুলো ছিল, +2 এর -2, +2 এবং -2 যদি হতে হয় তাহলে অবশ্যই তোমার এটাকে হতে হবে m² -4 ইকুয়াল টু 0, তাই না, m² -4 ইকুয়াল টু আমাদের হতে হবে 0। তার মানে এটা তোমার চলে আসবে m+2 ইন্টু m-2, তাহলে এটা করলে আমার কী আসবে m+2 ইন্টু m-2। তাহলে আমাদের যে ইকুয়েশনটা ওটা কেমন টাইপের থাকবার কথা দেখো, তাহলে আমাদের যে ইকুয়েশনটা থাকবার কথা সেটা হচ্ছে y ডবল প্রাইম অফ x
হ্যাঁ, কারণ একটা +2 এসছে, একটা -2 এসছে, তার মানে এম স্কোয়ার প্লাস, হ্যাঁ তাহলে এম স্কোয়ার প্লাস, আমি তো এখানে তাহলে বলতে পারি যে এম স্কোয়ার প্লাস এ এম প্লাস বি, এইটাকে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি এম এক্স, মানে এম প্লাস 2 ইন্টু এম -2 আকারে। তাহলে এখান থেকে বিটা হতে হবে -4, তাহলে ইকুয়েশনটা তো, তাহলে এটা তো হবে 0, তাহলে ইকুয়েশনটা আমাদের হবে সামথিং লাইক y ডবল প্রাইম এক্স মাইনাস 4 ইন্টু ওয়াই এক্স। এইটা যদি হয় তবেই কিন্তু আমাদের যে সলিউশনগুলো আসবে ওটা আসবে সামথিং a⁻2x অ্যান্ড a⁻2x, এর বাইরে কিন্তু হবে না, অর্থাৎ এ কিন্তু থাকবে না, এটা কিন্তু আমাদের হবে 0, বুঝতে পেরেছো? আচ্ছা, তো তাহলে এই অঙ্কটা আমাদের তাহলে হয়ে গেল। আচ্ছা, নেক্সট দেখো, আ সিস্টেম কনসিস্ট অফ, দেখো এটা কি বলছে, হ্যাঁ অঙ্কটা বলছে, অঙ্কটাতে কি বলা হচ্ছে, এই অঙ্কটাতে বলা হচ্ছে যে একটা সিস্টেম কনসিস্ট অফ 2 particles of masses m1 and m2, prove that the center of mass divides the line joining m1 and m2 into 2 segments whose length are in the ratio m2 is to m1। তাহলে ইমাজিন করো যে তোমার কাছে m1 এবং m2 দুটো সিস্টেম আছে, এদের মধ্যেকার ডিস্টেন্সটা ভেবে নাও r, এবং সেন্টার অফ মাসটা কোথাও একটা এখানে আছে, এটা এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে r1, এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে r2। তাহলে আমি লিখতে পারি r ইকুয়াল টু r1 প্লাস r2। আবার সেন্টার অফ মাসের অ্যাবাউটে তুমি জানো যে মোমেন্ট সেম হয়, অর্থাৎ m1 r1 ইকুয়াল টু হতে হবে m2 r2। তাহলে আমরা যদি বসিয়ে দিই তাহলে আমাকে দেখো m1 r1 সমান হতে হবে m2 r2। ওকে, তাহলে এখান থেকে তাহলে r1টা আমাদের কত বেরোচ্ছে, center of mass divides the line joining m1 and m2 into 2 segments whose lengths are in the ratio m2 is to m1। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমি যদি এখান থেকে r1টা বসিয়ে দিই, r1টা হচ্ছে আমার r মাইনাস r2 সমান, তাহলে চলে আসছে m2 r2। তাহলে এখান থেকে আমার r2 এর যে ভ্যালু আসছে সেটা আসছে m1 r ডিভাইডেড বাই m1 প্লাস m2। সেমভাবে তুমি যদি r1টা করতে, দ্যাট উইল বি m2 r ডিভাইডেড বাই m1 প্লাস m2। এবার তুমি যদি r1 বাই r2 যদি রেশিও করতে, অর্থাৎ r1 বাই r2 রেশিও করলে তখন চলে আসছে m1 বাই m2, সরি m2 বাই m1, তাই না? হেন্স প্রুভড যে সেন্টার অফ মাসটা m2 ইস টু m1 এই রেশিওতে ভাগ করছে, তাই না? আচ্ছা আচ্ছা, এইটা ক্লাসের মধ্যে মানে করানো আছে। হোয়াট আর দ্য স্ট্রিম লাইন্স? স্ট্রিম লাইন্সগুলো হচ্ছে যে ফ্লুইডের মোশনের ক্ষেত্রে আমরা তো স্ট্রিম লাইন মোশন বলতে কী বুঝি? স্ট্রিম লাইন মোশন বলতে যখন ওরা ইউনিফর্ম স্পিডেতে তোমার একটা পয়েন্টে এসে রিচ করে, ওকে, মানে সমস্ত পয়েন্টে ডাইরেকশনটা এবং তার যে মোমেন্টাম বা ভেলোসিটি সব পয়েন্টে সেম হয়। দেখো তাহলে স্ট্রিম লাইনগুলো হচ্ছে ইমাজিনারি ট্র্যাজেক্টরি অফ এ ফ্লুইড সাচ দ্যাট, ইমাজিনারি ট্র্যাজেক্টরি অফ দ্য ফ্লুইড স্ট্রিম লাইনগুলো। তাহলে স্ট্রিম লাইন হচ্ছে তোমার, স্ট্রিম লাইনসগুলো হচ্ছে ইমাজিনারি ট্র্যাজেক্টরি, এটা ফ্লুইডেরও হতে পারে গ্যাসেরও হতে পারে, ইমাজিনারি ট্র্যাজেক্টরি অফ fluid such that at each point the velocity, the কি বলে, the হচ্ছে
হচ্ছে তোমার দ্য ম্যাগনিটিউড অ্যান্ড দ্য ডিরেকশন of velocity is same. For example, let us say এইগুলো হচ্ছে একটা করে স্ট্রিম লাইন। দেখো, ধরো এই একটা স্ট্রিম লাইন, এইটা একটা স্ট্রিম লাইন, এইটা হচ্ছে আর একটা স্ট্রিম লাইন। ঠিক আছে, তাহলে ইমাজিন করো যে তোমার কাছে এইখানে একটা এ পয়েন্ট আছে, এখানে একটা বি পয়েন্ট আছে। স্ট্রিম লাইনের হচ্ছে এমন একটা ক্যারেক্টার যে তুমি যদি ওই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করো, তাহলে এই পয়েন্টে ফ্লুইডের ভেলোসিটি ডিরেকশনটাকে ইঙ্গিত করে। অর্থাৎ দেখো, এই ট্যানজেন্টগুলো হচ্ছে ট্যানজেন্ট টু এনি স্ট্রিম লাইন অ্যাট এনি পয়েন্ট, মানে স্ট্রিম লাইনের যে কোনো পয়েন্টে তুমি যদি ট্যানজেন্ট ড্র করো, তাহলে সেটা ফ্লুইডের ভেলোসিটি অ্যাট দ্যাট পয়েন্টকে ইঙ্গিত করে। এবার বলছি যে কেন দুটো স্ট্রিম লাইন ইন্টারসেক্ট করবে না? কারণ দুটো স্ট্রিম লাইন যদি ইন্টারসেক্ট করতো, তাহলে একই পয়েন্টে ফ্লুইডের দুটো ভেলোসিটি আসতো, তার জন্য দুটো স্ট্রিম লাইন কখনো ইন্টারসেক্ট করবে না। এটা ক্লাসের মধ্যে আমি লিখিয়ে দিয়েছি। তো এই কোশ্চেনটাও তাহলে আমরা করতে পারলাম। ওকে, আচ্ছা, আর কি আছে? আর আছে এই অঙ্কটা, ফাইন্ড দ্য ফার্স্ট 3 নন জিরো কোফিশিয়েন্ট অ্যাট দ্য টেলর সিরিজ এক্সপানশন 1/cos x অ্যাবাউট x = 0। দেখো এই কোশ্চেনটা কী বলছে, তুই ফার্স্ট 3টে নন জিরো কোফিশিয়েন্টটাকে তোমাকে বের করতে হবে। আচ্ছা, তো এইটা আমরা কীভাবে করতে পারি? দেখো, টেলর সিরিজের এক্সপানশন অ্যাবাউট x = 0 আমরা জানি, সেটা হচ্ছে x = 0 অ্যাবাউটে একটা ফাংশন, ধরো তোমার কাছে f of x যদি থাকে, তাহলে তোমার ওটা আমাদের হয়ে থাকে f of 0 প্লাস x of f prime of 0 plus x² by 2 factorial f double prime of 0 plus x³ by 3 factorial f triple prime of 0। তাহলে ফার্স্ট 3টে নন জিরো কোফিশিয়েন্ট বলেছে, তাহলে f of 0টা হচ্ছে একটা নন জিরো টার্ম। তাহলে দেখো 1/cos x দেওয়া আছে, f of x-টা দেওয়া আছে 1/cos x, তাহলে f of 0 আমাদের হবে 1, মানে 1/cos of 0, তাহলে কী আসবে? 1 আসবে। তাহলে প্রথমটা আমি পেয়ে গেলাম 1, সো দিস ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। এবার দেখো এফ প্রাইম এক্স করলে কী আসবে? এফ প্রাইম এক্স করলে আসবে সেক এক্স, আসছে সেক এক্সের ডেরিভেটিভ করলে আসবে সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্স। এবার সেখানে তোমার এফ প্রাইম 0 কী আসবে? এফ প্রাইম 0 আসবে সেক অফ 0, ট্যান অফ 0, ট্যান অফ 0টা হচ্ছে 0, তাহলে সেকেন্ড টার্মটা আমার থাকবে না। থার্ড টার্মের ক্ষেত্রে এফ যখন তুমি ডবল প্রাইম এক্স করবে, তখন ওখানে ট্যান এক্সের জন্য আসবে সেক স্কোয়ার এক্স, তাহলে সেক কিউব এক্স চলে আসবে। আবার সেক এক্সের জন্য আসবে সেক এক্স ট্যান এক্স, তাহলে সেই টার্মটা আমার এমনিতেও থাকবে না, কারণ তোমার ট্যান এক্সটা 0 হয়ে যাবে, তাহলে হবে সেক এক্স ট্যান স্কোয়ার এক্স। তাহলে এফ ডবল প্রাইম অফ 0টা আমার চলে আসবে কত? সেক কিউব অফ 0, কারণ এই টার্মটা আমার 0 হয়ে যাচ্ছে, বিকজ তোমার ট্যান এক্সটা 0, তাই না? সেক কিউব অফ 0টা হচ্ছে 1, তাহলে সেকেন্ড টার্মটা আমার চলে আসছে 1, এই থার্ড টার্মটা আমার তাহলে চলে আসছে 1/2 ফ্যাক্টোরিয়াল, তাই না? এইটা আমার তাহলে চলে আসছে কত? 1। ওকে, তাহলে আমরা এইভাবে কিন্তু এফ ট্রিপল প্রাইম এবং আদার্স ফ্যাক্টরগুলোকে আমরা বেরোতে পারবো। তাহলে প্রথম 3টে নন জিরো কোফিশিয়েন্ট আমার চলে আসবে। নন জিরো কোফিশিয়েন্ট বলতে তোমার হচ্ছে কোনগুলো? একটা হচ্ছে তোমার এফ অফ 0 একটা, আর একটা হচ্ছে এফ ডবল প্রাইম 0/2 ফ্যাক্টোরিয়াল, ওটা হচ্ছে আরেকটা নন জিরো কোফিশিয়েন্ট। যদি এবার এফ ট্রিপল প্রাইম যদি এক্সিস্ট করে, তাহলে ওর জন্য কোফিশিয়েন্ট হবে এফ ট্রিপল প্রাইম 0/3 ফ্যাক্টোরিয়াল, তাই না? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি, কারণ অনেকটা বড় হয়ে গেল। তো যদি সময় পাই, তাহলে নেক্সট ভিডিওতে আরও কিছু প্রবলেমকে নিয়ে আমরা আলোচনা করে দেবো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।